শুরু করছি ভায়োলেন্ট লাভ। লিখনিতে মরিয়াম আক্তার জুথি। পর্ব সংখ্যা 4। তুই ওর কাছে যেতে পারবি না, আর না আমরা তোকে যেতে দিব। তোর মতো ছালার বস্তা আমাকে আমার ময়ূর কাছে যেতে আটকাবে? গম্ভীর ভাবে। দেখ আরিশ, এখানে সিনক্রেট করিস না। তুই আমার সামনে থেকে সর, আর নয়তো আমি ভুলে যাব এটা হসপিটাল। কি করবি তুই? রাফিদের কথাটা বলতে দেরি, কিন্তু আরিশের রাফিদের গায়ে হাত তুলতে দেরি হলো না। একসময় দুই ভাইয়ের মারাত্মক হাতাহাতি শুরু হয়ে যায়। রাফিদের ঠোঁট কেটে রক্ত ঝরছে, আর আরিশের নাক ফেটে। ওদের দুজনকে থামানোর জন্য সাফওয়ান খান পেরে উঠছেন না। প্রায় হসপিটালে সব মানুষ জড়ো হয়ে এক জায়গায়। ওখানে মানুষরা দুজনকে দুই দিকে টেনে নিয়ে যায়। তখন আরিশ রাফিদের দিকে তাকিয়ে রাগে ফুলছিল। সাফওয়ান খান রেগে গজগজ করতে করতে আরিশের গালে থাপ্পড় লাগান সজোরে। আরিশের দিকে তাকিয়ে ফুসফুস করতে করতে বলেন, আর কি করতে চাও তুমি? এত কিছু করেও তোমার শান্তি হচ্ছে না? আরিশকে আরো কঠিন কিছু কথা শুনিয়ে উনি রাফিদের দিকে তাকিয়ে বললেন, মানুষ একদিন হলেও তো তার বড় হয়, আর আরিশ তো তোমার 3 মাসের বড়। বড় আব্বু, আমি জানতাম তুমি একজন বুঝদার ছেলে। আমার ছেলের মতো বেপরোয়া পাগল নও। আর সেই তুমি হসপিটালে বসে আমাদের আর মান সম্মান কিছু রাখলে না তোমরা। ওনার কথা বলার মধ্যে আরিশ লোকজনের থেকে নিজেকে ছাড়িয়ে জ্যোতির কেবিনে গিয়ে ওর সামনে দাঁড়ায়। দেখে ওর হাতে ব্যান্ডেজ করা, অন্য হাতে স্যালাইন লাগানো। আরিশ জ্যোতির হাতে স্যালাইন ট্যাপ খুলতে দাঁত কিরমির করে বলল, এইসব বালছাল পরে তোকে এখানে থাকতে হবে না। চল তুই আমার সাথে, এখান থেকে এক্ষুনি তুই আমার সাথে চলে যাবি। বলে জ্যোতিকে পাজা কোলে তুলে হন হন করে হাঁটতে শুরু করে। সাফওয়ান খান, রাফিদ, আয়ান সবাই দেখলো আরিশের সাইকোগিরি। তবে কেউ কিছু বলল না, কারণ তিনি চান না এই মুহূর্তে হসপিটালে বাড়তি ঝামেলা করতে। তবে সফল সাফওয়ান খান দমে যাননি। মনে মনে কিছু ভেবে দীর্ঘশ্বাস ফেললেন ওনার কাজ আছে বলে। ওনাদের বাসায় চলে যেতে বললে। সন্ধ্যাবেলা চারপাশ শুনশান নিরিবিলি। আজ খান বাড়িতে কারো মুখে কোনো কথা নেই, থাকবে কি করে? বাড়ির বড় ছেলে যে কাণ্ড আজকে ঘটিয়েছে তাতে কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। তখন আরিশ ওভাবে জ্যোতিকে নিয়ে আসার পরে ওর রুমে নিয়ে এসেছিল। রুমে এসে কাউকেই ঢুকতে দেয়নি। তার এক কথা, যখন তার বউ রাদীপের সাথে খেলে তখন বাড়ির সব থাকে কোথায়? তখন যদি সবাই তার বউকে রাফিদের কাছে যেতে না দিত, খেলতে না দিত, তাহলে কি সে তার বউকে এমনভাবে আঘাত করত? কখনোই করতো না। সে তো তার এই বউটাকে মারাত্মক ভালোবাসে। তাহলে সে তার বউকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। আর রাফিদ, তাহলে তো প্রশ্নই আসে না। তার বুকের বাঁ পাশটায় আজ ভীষণ কষ্ট হচ্ছে। অসহায় চোখ দুটো নিয়ে তার ময়ের ফ্যাকাশে আদলের দিকে তাকিয়ে ওর চোখ দুটো পানিতে ভরে যায়। আজ তার ভীষণ মনে হচ্ছে তার ময়ের সমস্ত শরীরে চুমু দিয়ে বলতে, ভীষণ ভুল হয়ে গেছে মৌ, ভীষণ ভুল হয়ে গেছে। কিন্তু আফসোস, যা করে ফেলেছে সেটা তো এখন আর ঠিক করতে পারবে না। আরিশের এসব ভাবনার মধ্যে নিচ থেকে চেঁচামেচির আওয়াজ আসে ওর কানে। সাফওয়ান খান গলা ছেড়ে ডাকছেন ওকে। ওর কিছুটা বিরক্তি লাগে, তবুও রুম থেকে বের হয় নিচে নামার জন্য। খান বাড়ির আঙিনায় আজ যেন নিস্তব্ধতার চাদর বিছানো। প্রতিটি দেওয়ালে যেন নিঃশব্দের কিছু বলছে। বাড়ির পরিস্থিতি নীরবতা এমনভাবে নেমে এসেছে যেন শব্দ ও সাহস হারিয়ে ফেলেছে কোথাও। আর এই সবকিছুর মূল ঊর্ধ্ব হচ্ছে খান বাড়িতে এই প্রথমবার পুলিশ এসেছে, তাও বাড়ির ছেলেকে গ্রেফতার করতে। সবাই এটা দেখে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছেন না। পারবেন কিভাবে? বাড়ির বড় কর্তা সাফওয়ান খান নিজে পুলিশ নিয়ে এসেছেন এখানে। কার বা কি বলার থাকতে পারে? সবাই শুধু তাকিয়ে আছেন সাফওয়ান খান মূলত কি করতে চান সেটা দেখার জন্য। আরিশ তখন বাবার ডাকে নিচে এসে সবার মতো অনেকটা অবাক হয়। পুলিশের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সাফওয়ান খানের দিকে তাকিয়ে প্রশ্ন করল, ওনারা এখানে কি করছে? আমি ওনাদের নিয়ে এসেছি। কেন? তোমাকে তাদের হেফাজতে পাঠাতে। হোয়াট? আশ্চর্য হয়ে। না বোঝার কিছুই নেই। দিন দিন তোমার যে মানসিক ট্রামা, এটা সহ্যের সীমার বাইরে। তোমার কাজকর্ম দিনের পর দিন
নিপীড়ন অসহনীয় হয়ে উঠছে, সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে আজকাল। উনি এতটুকু বলে থেমে আবার বললেন, তাই আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, ওনারা তোমাকে তাদের হেফাজতে নিয়ে যাবেন। তুমি সেখানে কিছুদিন থাকবে। যেদিন তুমি স্বাভাবিক অবস্থায় ফিরবে, ওনারা তোমাকে সেই দিন ছেড়ে দিবে। আব্বু, তুমি এসব কি বলছো? ভেবে বলছো? না ভেবে তো আমি তাদের বাড়িতে নিয়ে আসিনি, তাই না? অবশ্যই সবার ভালোর কথা চিন্তা ভাবনা করে নিয়ে এসেছি। ওনারা কঠিন কণ্ঠে বলা কথা শুনে সানজিদা খান চোখের পানি ছেড়ে দিয়ে আহাজারি কণ্ঠে বললেন, আপনি এসব কি বলছেন? ছেলে ভুল করেছে মানলাম, তাই বলে বাড়ির ছেলেকে এখন পুলিশে হেফাজতে পাঠাতে চাচ্ছেন? দেখো, আমার মুখের উপর কেউ কথা বলুক, এটা আমার কোনোদিনও পছন্দ ছিল না। আমি যেটা করি সেটা ভেবেচিন্তেই করি। তাই বলে ওনাকে বাকি কথাটুকু শেষ করতে না দিয়ে সাফওয়ান খান হাত জাগিয়ে থামিয়ে দিয়ে বললেন, ওসি সাহেব, ওকে নিয়ে যান। ওসি সাহেব সাফওয়ান খানের কথায় ওনাদের কিছু লোক দিয়ে আরিশের সামনে গিয়ে ওর হাত ধরে আটকে নিল। আরিশ দু হাত মুঠ করে শক্ত হয়েও কণ্ঠ বাবার উদ্দেশ্যে বলল, আব্বু, তুমি এটা ঠিক করছো না, ওনাদের বলো আমার হাত ছাড়তে। সাফওয়ান খান ছেলের কথা শুনলেন, তবে কোনো উত্তর করলেন না। অন্যদিক মুখ করে তাকিয়ে রইলেন। ওনাকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে আরিশ আবারও বলল, আব্বু প্লিজ, ওনাদের ছাড়তে বলো আমাকে। আমি সত্যি আমার মৌকে অমনভাবে আঘাত করতে চাইনি। তুমি তো জানো আমি আমার মৌকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। তখন আয়ন ওর বড় আব্বুর নিকট অসন্তুষ্ট গলায় বলল, বড় আব্বু, ভাইয়া তো ভুল করেছে, তাই বলে ভাইয়াকে এভাবে শাস্তি দিবে? ওনাদের ভাইকে ছেড়ে দিতে বলো প্লিজ বড় আব্বু। সাফওয়ান খান তখন একই রকম অন্যদিকে তাকিয়ে রইলেন। আয়নের কথা কেউ পাত্তা দিল না। আরিশর বাবাকে কিছু বলতে না দেখে পুলিশের দিকে ঘুরে হাত ছাড়াতে ছাড়াতে বলল, ছাড়ুন আমার হাত। আমার মৌকে এখানে একলা রেখে আমি কোথাও যাব না। দেখুন, আপনি যাবেন নাকি আমরা আপনাকে জোর করে নিয়ে যাব? আরিশকে এক প্রকার জোর করে পুলিশরা নিয়ে যেতে নিলে আরিশ ওর বাবার দিকে তাকিয়ে রক্ত আবা চোখ করে বলল, আজ তুমি যা করলে একদমই ঠিক করনি আব্বু। আমাকে প্লিজ ওনাদের সাথে যেতে দিও না। আমার অনুপস্থিতিতে রাফিদ আমার মৌয়ের কাছে যাবে, হেসে হেসে কথা বলবে। আব্বু, এটা আমি মানতে পারবো না। পুলিশরা আরিশকে জোর করে খানবাড়ি থেকে নিয়ে যায়। সাফওয়ান খান আরিশের কোনো কথাকেই গুরুত্ব দিলেন না, বরং আরিশকে নিয়ে যেতে উনিও ওনার রুমে চলে যান। পরপর কেটে গেছে 2 দিন। জ্যোতি এখন মোটামুটি বেশ সুস্থ। পেটের কাটা জায়গা অনেকটা শুকিয়ে হাতের পোড়া স্থানটাও অনেকটা টেনে গেছে। তবে এই 2 দিনে বদলে গেছে বাড়ির অনেকটা সিচুয়েশন। সানজিদা খান স্বামীর সাথে 2 দিন হয় মুখ ভার করে থাকেন। সাফওয়ান খান নিজেও কিছুটা ক্ষুণ্ণ। উনি পরিস্থিতি সামলাতে দিতেই এমনটা করেছেন। তার উপর থানা থেকে কল এসেছে পরপর। আরিশ এই 2 দিনে থানায় বসে পানি ছাড়া আর কিচ্ছু মুখে দেয়নি। তাছাড়া আরিশকে যে রুমে রাখা হয়েছে সেখানে কোনো পুলিশকে ঢুকতেও দিচ্ছে না। বারবার পাগলামিটা বেড়েই যাচ্ছে। তার মধ্যে হয়েছে ওসি সাহেব। সাফওয়ান খানকে ওর কথা জানাতে উনি আরিশকে ছেড়ে দিতে বললেন। ওসি সাহেব ওকে ছেড়ে দিতে বললে সাথে সাথেই উনি ওকে ছেড়ে দেন। আরিশ থানা থেকে সোজা বাড়িতে এসে কারোর সাথে কোনো রকম কথা না বলে ওর রুমে গিয়ে দরজা ভিতর থেকে ঠাস করে বন্ধ করে দেয়। আরিশের আসার খবর পেয়ে ওর আম্মু ছুটে এসেছিল, কিন্তু আরিশ দরজা খোলেনি। একটা সময় যেতে আরিশ দরজা খুলে প্রয়োজনীয় জামাকাপড় প্যাক করে খান বাড়ি থেকে বেরিয়ে যেতে নিলে সাফওয়ান খান, আয়ান, সানজিদা খান, লিমা খান, মেহেজাবিন খান, মমিনা খান, রাফিদ বাদে সবাই ভাই বোন আরিশকে বাধা দিয়ে জিজ্ঞাসা করেছে কোথায় যাচ্ছে। কিন্তু আরিশ কারো কথার উত্তর করল না। নিজের মতো করে খান বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে সবার উদ্দেশ্য শুধু একটা কথাই বলল, যেই বাড়ির ছেলেকে তার নিজ পিতা পুলিশের আয়ত্তে পাঠায় সেই বাড়িতে আমি থাকবো না, আর না কোনোদিন এই বাড়িতে ফিরবো। আর আমাকে বাধা দেওয়ার চেষ্টা তোমরা কেউ করবে না, কারণ আমি যা বলি সেটা করি। আরিশের মেজ চাচা মাহমুদ খান ও সেজ চাচা সাইফুল খান ওকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে কারো কোনো কথা বাধা না মেনে নিজের মতো রাগ করে দেখিয়ে চলে যায়। এতে বেশ খুশি হয়েছিল রাফিদ, কারণ সেটা বোঝা গিয়েছিল তার কোনো ভাবান্তর ছিল না।
সানজিদা খান রীতিমতো কান্নাকাটি শুরু করে দেয় ছেলেকে চলে যেতে দেখে। সাফওয়ান খান ও কম চেষ্টা করেননি আরিশকে আটকানোর, কিন্তু আরিশ বাড়ি ছেড়ে যেতেই যাওয়াতে সবাইকে বলে গেলেও ওনাকে বলে যায়নি, আর না যুথিকে দেখা দিয়ে গেছে। সাফওয়ান খান নিজ স্ত্রীকে বোঝান ছেলের রাগ কমলে বাড়ি ফিরে আসবে, হয়তো এখন রাগ করে কোনো বন্ধুর বাড়ি গেছে। স্ত্রী ও স্বামীর কথায় কিছুটা হলেও মনকে বোঝান ছেলে বাড়ি ফিরবে। দিনের পর দিন কেটে যায়, মাসের পর মাস। খান বাড়িতে ফেরেনি আরিশ। সাফওয়ান খান খোঁজ নিলে জানতে পারেন ছেলে দেশে নেই, সুইজারল্যান্ড গেছে। তাছাড়া আরিশ ইউনিভার্সিটি অফ গ্রেনবাতে ইংরেজি সাবজেক্টের পাশাপাশি পলিটিক্স সায়েন্স সাবজেক্টে রাজনৈতিক তত্ত্ব বিষয়ে ছোটকাল থেকে অভিজ্ঞতা থাকায় পাশাপাশি তার ভার্সিটি ইংলিশ সাবজেক্ট IELTS এ 7.7 পায়, তাই সে 2 ইংলিশ পলিটিক্স সায়েন্স সাবজেক্ট স্কলারশিপ পেয়েছিল। তাছাড়া তার সুইজারল্যান্ডে ভিসা ছিল, তাই খুব সহজেই সে সুইজারল্যান্ড চলে যায়। সাফওয়ান খান অনেক চেষ্টা করেছিল ছেলের সাথে যোগাযোগ করার, কিন্তু বরাবরই উনি ব্যর্থ। ছেলে সুইজারল্যান্ডে যাওয়ার পর খবর শুনে সানজিদা খান প্রায় অসুস্থ হয়ে পড়েছিলেন। ওই যে কথায় আছে না, যার যায় সেই বোঝে, আর তার সকল দোষ গিয়ে পড়ল যুথির কপালে। সেই সানজিদা খান যুথিকে অনেক ভালোবাসতেন। ছেলে চলে যাওয়াতে যুথির উপর কেমন মন উঠে গেল ওনার, কেমন সব বিষয়ে কিছু হলে খিটখিট করত। পাশাপাশি ওর মাও খিটখিট করত, যেমন টুকটাক কাজ থেকে শুরু করে সব ওর উপর পড়ত। ওই যে পেয়ে বসলে চেপে ধরে, হয়তো পরিস্থিতির জন্য, নয়তো অন্য কোনো কারণে। আরিশ চলে যাওয়ার প্রায় 2 মাস পরেই রাফিদও কোইন্সিডেন্স সাবজেক্টে সুইজারল্যান্ড স্কলারশিপ পায়। এতে বাড়ির সবাই বেশ অবাক হয়েছিল, কারণ রাফিদের কোনো স্কলারশিপের পাওয়ার ওয়ে নেই। তবুও যখন স্কলারশিপ পায় বাড়ির সবাই বেশ খুশি হয়েছিল। সবাই আগ্রহ নিয়ে রাফিদকে সুইজারল্যান্ড অ্যাকাউন্টিং সাবজেক্টে পড়তে পাঠায়। রাফিদও পরিবারের কথা মতো অনিচ্ছা থাকা সত্ত্বেও বাইরে পড়তে যায়। সেই 2 ভাই আবারও একই স্থানে উপস্থিত হয়েছে, কিন্তু তাদের দুজনের গন্তব্য আলাদা। দুজন একই স্থানে থাকলেও দুজন 2 জায়গায়, যেন কারো ছায়া পছন্দ নয়। বর্তমান সাফওয়ান খান এগুলো ভেবে দীর্ঘ এক নিঃশ্বাস ফেললেন। সেই দিন যদি পুলিশটাকে টাকা দিয়ে ছেলেকে তাদের সাথে না পাঠাতো, সেই দিন যদি আর একটাবার ছেলের কথা শুনতো, তাহলে হয়তো তাদের বাবা ছেলের সম্পর্কটা এমন অবনতি হতো না। উনি এসব চিন্তা ভাবনা করে স্ত্রীর পানে তাকিয়ে বললেন, দুপুর হয়ে গেছে, খেতে দাও। সানজিদা খান স্বামীর কথায় আর কথা বাড়লেন না। মাথায় কাপড় দিয়ে খাবার টেবিলে এসে সবার জন্য খাবার বাড়লেন। যদি থাপ্পড় দেওয়া গেলে হাত ডলতে ডলতে খান বাড়ির গেট খুলে ভিতরে ঢুকে। কিছুটা ভেতরে আসতে ওর চোখে পড়ে সুইমিং পুলের উপর। সেখানে রোদ, ইভা, পারি, মনি একসাথে মজা করে গোসল করছে। এটা দেখে ওর চোখ তো কোঠায় ওঠার উপক্রম। গালে ব্যথা ভুলে দৌড়ে উপরে নিজের রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে আবারও একই রকম দৌড়ে নিচে সুইমিং পুলের সামনে এসে কোমরে 2 হাত গুজে বলল, তোমরা আমাকে রেখে মজা করে গোসল করছো? আর একটু ওয়েট করলে কি হতো, আমিও তোমাদের সবার সাথে গোসল করতে পারতাম। ইভা যুথিকে দেখে একগাল হেসে বলল, আমরা মাত্র কিছুক্ষণ হয়েছে এসেছি, তুইও নেমে পড়, আজকে অনেক মজা হবে। পারি ইভার সাথে তাল মিলিয়ে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নাম, আর নয়তো বড়দের ডাক পড়বে, তোমরা এক্ষুনি উঠে এসো। যুথি নামতে নিলে রোদ সবার উদ্দেশ্যে বলল, আমার গোসল হয়ে গেছে, আমি আর গোসল করব না, তোদের গোসল করার থাকলে তোরা কর, আমি গেলাম। বলে রোদ উঠে চলে যায়। রোদকে চলে যেতে দেখে সবাই তেমন গায়ে মাখলো না। যে যার মতো যুথিকে নামতে বলে আবারও হইচই করা শুরু করলো। এক সময় অনেকক্ষণ অতিবাহিত হতে পারি এবার অ্যাটেনশন ওর দিকে নিয়ে বলল, আজকে একটা জিনিস করলে কেমন হয়? ইবা যুথি কৌতূহল হয়ে একসাথে বলল, কি? এই যে আমরা সবাই এক জায়গায় অনেকক্ষণ মজা করে গোসল করলাম, এখন একটা প্রতিযোগিতা করলে কেমন হয়? কি প্রতিযোগিতা? কে কতক্ষণ পানিতে ডুব দিয়ে থাকতে পারে। ইভা যদি কি বলবে তার আগে মনি চিৎকার করে বলে উঠল, আইডিয়া তো দারুণ।
আইডিয়া তো দারুণ। সবাই ঠিক করলো বড় থেকে ছোটকে কতক্ষণ পানিতে ডুবিয়ে থাকতে পারে। সেই অনুযায়ী এখানে ইভা সবার বড়, তাই ও ডুব দিল সবার আগে। সবাই গোনা শুরু করলো। 1 মিনিট 3 সেকেন্ড 33 সেকেন্ড হতে ইভা পানি থেকে উঠে দম নিতে নিতে বলল, বাবা ওই কয় মিনিট হয়েছে রে? 1 মিনিট 33 সেকেন্ড। পারি এবার তোর পালা। পারিও 1 মিনিট হতে না হতে পানি থেকে উঠে হাঁপাতে হাঁপাতে বলল, ভাই আমি আর থাকতে পারি নাই, শ্বাস বন্ধ হয়ে আসছে, তাই উঠে আসছি। এবার জ্যোতির পালা। সবার মতো জ্যোতিও মুখ ভেঙচি মেরে পানিতে ডুব দিয়েছে। প্রায় 2 মিনিটের কাছাকাছি হতে না হতেই পানি থেকে উঠে শ্বাস নিতে নিতে নিচের দিকে তাকিয়ে বলল, আমি নিজেরটা নিজেই গুনেছি, এবার তো আমিই জিতবো। বলে সামনে তাকাতে পানির ভেতর 2 পা পিছিয়ে যায়, কারণ তার সামনে স্বয়ং দাঁড়িয়ে আরিশ খান। ওকে দেখে জ্যোতি আশেপাশে তাকিয়ে মিনমিন গলায় বলল, ও মা, আপনি এখানে কিভাবে এলেন? এখানে তো ওরা সবাই ছিল। এটা বলে উঠে যেতে নিলে আরিশ জ্যোতির বাঁ হাত ওর পিঠের দিকে ঘুরিয়ে চেপে ধরে একদম ওর কাছে নিয়ে আসে। এমনটা করে জ্যোতি অনেকটা ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে চোখ নিয়ে আরিশের দিকে তাকিয়ে কিছু বলতে নিলে আরিশ হুট করে জ্যোতির ঠোঁট দুটো ওর ঠোঁটের সাথে চেপে ধরে। জ্যোতি আরিশের এমন কাণ্ডে কিছুটা বোকা বনে যায়। ওর থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছুটাছুটি করার চেষ্টা করে আরিশকে বুক শব্দ করে থাপড়াথাপড়ি করা শুরু করে দিল। কিন্তু আরুষকে ছাড়েনি, বরং জ্যোতির হাত দুটো ওভাবে চেপে রেখে জ্যোতির চুলের মুঠি পেছন থেকে শক্ত করে ধরে রেখে যাতে নড়াচড়া করতে না পারে। গুনে গুনে 3 মিনিট 4 মিনিট হতে আরিশ জ্যোতির ঠোঁট ছেড়ে দিয়ে ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ঠোঁট মুছে আঙ্গুলটা সামনে এনে জ্যোতির দিকে নিঃশব্দ দৃষ্টিতে তাকিয়ে আঙ্গুলটায় চুমু দেয়। তারপর আবারও জ্যোতিকে নিজের কাছে এনে ঘাড়টা একটু নিচু করে জ্যোতির ঘাড়ে গলায় একের পর এক চুম্বন করতে থাকে। আরিশের এমনটা করে জ্যোতি জোরে জোরে ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে আরিশকে ঠেলে সরাতে চেয়ে বলল, আমাকে যেতে দিন, সহ্য করতে পারছি না, প্লিজ আমাকে যেতে দিন। তোকে দেখলে আমিও নিজেকে কন্ট্রোল করতে পারি না, বাল, এখন একটু সহ্য করে নে, তারপর ছেড়ে দিব। জ্যোতি আরিশের এমন অসভ্য মতো কথা শুনে গায়ে যত শক্তি ছিল ততটা প্রয়োগ করে জোরে ধাক্কা দেয়। আরিশ সজ্ঞানে না থাকায় পানির ভিতর কিছুটা পিছিয়ে যায়। আরিশ নিজের কাজে সফল হতে না পেরে রাগি চোখে করে জ্যোতির দিকে তাকায়। ওর দিকে তেড়ে যেতে নিলে ওর চোখ পড়ে সামনের দিকে। সাথে সাথেও ও এক হাত দিয়ে জ্যোতির মাথাটা পানির নিচে চেপে ধরে, অন্য হাত দিয়ে মাথার চুল ঝাড়ার ভান করে অন্যদিকে তাকায়। ততক্ষণে রাকিব তীক্ষ্ণ চোখে আরিশের দিকে তাকাতে তাকাতে বাড়ির ভিতর থেকে বের হয়। রাকিবকে আর চোখে বের হতে দেখে পানির নিচ থেকে জ্যোতিকে টেনে ওর বুকের কাছে ওঠায়। জ্যোতি পানি খেয়ে কাশতে কাশতে চোখ দুটো পুরোই লাল হয়ে যায়। আরিশ এটা দেখে অন্যদিকে ফিরে মুখ চেপে হাসে। জ্যোতির এক সময় কাশি থেমে আসে। ভ্যা করে কান্না করে দিয়ে আরিশের বুকে রাগ কমাতে জোরে জোরে কিলঘুষি দিতে শুরু করে। একসাথে কতগুলো কিলঘুষি দিয়ে শান্ত হয়ে বলল, অসভ্য লজ্জা লোক, বলে আরিশকে ঠেলে দপ দপ পা ফেলে ওখান থেকে উঠে চলে আসে। আরিশ তার মুখে চলে যেতে দেখে এবার একটু শব্দ করেই হেসে দেয়। তখন যদি ওখান থেকে রেগে মেগে এসে জামা কাপড় চেঞ্জ করে সোজা ফারির রুমে যায়। গিয়ে দেখে ফারি হেসে হেসে ফোনে কথা বলছে। এটা দেখে তো যদি আরো খেপে যায়। তেড়ে গিয়ে কান থেকে ফোনটা নিয়ে ঠাস করে কেটে দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তখন তোরা আমাকে না বলে রেখে এসেছিলি কেন? ভাইয়া তখন আমাদের ওখান থেকে চলে আসতে বলেছিল, তাই আমরা চলে এসেছি। আমাকে নিয়ে আসবি না? তোকে কিভাবে নিয়ে আসবো, তুই তো পানির নিচে ডুব দিয়েছিলি, অসভ্য মাইয়া। জানো আমার সাথে অসভ্য লোকটা কি করেছে? পারি জ্যোতির কথায় কৌতূহল নিয়ে 2 হাত 2 গাল দিয়ে বলল, কি করেছে রে? উনি আমাকে জ্যোতি বলতে গিয়ে থেমে যায়। জ্যোতির অর্ধেক বলে বলে থেমে যেতে দেখে ফারি তাড়া দিয়ে বলল, বাকিটুকু বল। জ্যোতি মাথা চুলকাতে আমতা আমতা করে বলল, কিছু না, আমি যাই, বলে ভোদর। ফারি জ্যোতিকে দেখে মুখ টিপে হাসল। সময়টা সূর্য ডুবে ঠিক সন্ধ্যা 7টা। চারপাশ
লালচে আবরণ কমে গিয়ে অন্ধকার হয়ে গেছে। ফারি যুথি এতক্ষণ ছাদে বসে আড্ডা দিয়ে সন্ধ্যা হওয়ার সাথে সাথে যে যার রুমে চলে যায়। রুমে যেতে রাফিদের ডাকে ওরা দুজনেই নিচে আসে। যুথিকে আসতে দেখে রাফিদ মুচকি হেসে বলল, তোর তো কালকে পরীক্ষা নেই তাই না? যেহেতু তোর কালকে পরীক্ষা নেই, আমরা সবাই বাইরে ঘুরতে গেলে কেমন হবে? রাফিদের কথায় রোদ, ফারি, ইভামনি সবাই রাজি হয়ে যায়। যুথিও বাহিরে ঘুরতে যাওয়ার কথা শুনে কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দিল। ব্যাস, সবার উত্তরে হ্যাঁ হওয়াতে রাফিদ তো ভীষণ খুশি। তাই সবাই রাতের প্রকৃতি দেখতেই বের হবে ঠিক করলো। যেই ভাবা সেই কাজ, যে যার রুমে খুশি মনে রেডি হতে চলে যায়। সবার অবস্থান গুলশান লেক পার্কে। সন্ধ্যাবেলায় মনোমুগ্ধ হিমেল বাতাস সাথে রোমান্টিক পরিবেশ, চারদিকে ঝিলকির বাতাস সংমিশ্রণ, যেটাকে পরিবেশ ভিউ কেউ আবার বাড়িয়ে দিয়েছে। আশেপাশে অনেক দোকানপাটও রয়েছে। সবাই চারপাশের প্রকৃতি সৌন্দর্য অনুভব করতে ব্যস্ত। আর যুথি তো মহা খুশি। এই 7 বছরে ওর মনে হয় না কেউ ওকে রাতের বেলায় ঘুরতে নিয়ে এসেছে। যদিও সে দিনে ঘুরতে বের হয়েছে, তাও সবসময় আয়ানকে নিয়ে আসতো, আবার কিছুক্ষণ ঘুরে সাথে করেই নিয়ে যেত। আজ সন্ধ্যাবেলায় আসতে পেরে তো কোনো কথাই নেই। সবাইকে রেখে সে একলা একলা ঘুরতেই ব্যস্ত। প্রায় আধা ঘন্টা খানেক সময় যেতে না যেতে কোথা থেকে আরিশ স্পিডে বাইক নিয়ে এসে যুথির সামনে দাঁড়াতে যুথি 2 পা পিছিয়ে যায়। আর সে রাগী চোখ দুটো দেখে জামার 2 সাইড শক্ত করে মুঠ করে ধরে। তখন কানে আসে গম্ভীর কণ্ঠেও বলা কিছু বাক্য, এক্ষুনি বাইকে ওঠ, এক্ষুনি বাইকে ওঠ। না, আমি আপনার সাথে যাব না। অন্যদিকে তাকিয়ে যাবে কিনা সেটা জিজ্ঞাসা করিনি, গাড়িতে উঠতে বলেছি কড়া কণ্ঠে। দেখুন আমরা সবাই ঘুরতে এসেছি, দেখুন আমরা সবাই ঘুরতে এসেছি। আপনি ঠাস, আমি তোকে কথা পেঁচাতে বলেছি? বাইক থেমে নেমে চেঁচিয়ে বলল। ওর চেঁচামেচির আওয়াজ শুনে রাফিদ সহ সবাই এক জায়গায় জড়ো হয়। রাফিদ যুথির চোখে পানি দেখে যুথির 2 বাহু পেছনে থেকে ধরে কাছে নিয়ে বলল, তুই এখানে কি করছিস? আরিশের রাফিদের কথায় তেমন ভাবান্তর হলো না। ওর চোখ রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে রাফিদের ধরে রাখা যুথির হাতের দিকে। আরিশের দৃষ্টি সবার চোখের আড়াল হলেও ফারির চোখ এড়ায়নি। তাই আস্তে করে যুথির পাশে গিয়ে রাফিদের কাছ থেকে ওর কাছে এনে দাঁড় করাই। আরিশকে দেখে রোদ তো মহা খুশি। সবাইকে সাইড কাটিয়ে ওর সামনে গিয়ে বলল, আরে আরিশ, তোমাকে তো বাড়িতে পাওয়াই যায় না, সারাদিন রাজনীতি নিয়ে ব্যস্ত থাকো। সে যাই হোক, এখন এখানে এসে ভালোই করেছ। এখন আমি তোমার সাথে বাইকে ঘুরবো। লাজুক হেসে আরিশের রাগে এমনি ঘর পুড়ছিল। রোদ এসে এখন আবার আরিশ বলে আলু পোড়া দিল। আরিশ কোনো কথা না বলেই রোদের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। ওই তোর ছোট আমি? আরিশ কি, হ্যাঁ? গুনে গুনে তোর 7 বছরের বড় আমি, তাই ভাইয়া বলে ডাকবি, বুঝেছিস? রোদ এত জোরে থাপ্পড় খেয়ে ফুপিয়ে কান্না করে বলল, আর কিছুদিন পর এমনিতেই তো তোমাকে এই নামে ডাকবো, তাই তো এখন থেকে। আরিশ রোদের বাকি কথাটুকু শেষ করতে না দিয়ে তেড়া কণ্ঠে বলল, আমার সামনে থেকে সর। তোর সাথে কথা বলতে আমি এখানে আসিনি। কিন্তু আমি তো যাবি নাকি আরো একটা খাবি? ধমক দিয়ে রোদ আরিশের ধমকে 2 পা পিছিয়ে ফুপিয়ে কান্না করতে করতে আর চোখে একবার যুথির দিকে তাকিয়ে মনে মনে ফুঁসতে থাকলো। সাথে মনে মনে বিড়বিড় করলো, এর শোধ আমি তোর উপর বাড়ি গিয়ে নেব। আরিশের সামনে থেকে রোদ সরে যেতেই ওর যুথির কাছে গিয়ে ওকে পাজা করলে তুলে বাইকের সামনের দিকটায় বসিয়ে নিজেও বাইকে উঠে ততক্ষণ বাইক স্টার্ট দিয়ে ফুল স্পিডে ওখান থেকে চলে আসে। অনেকটা পথ আসতে যুথি আরিশকে খিচে শক্ত করে জড়িয়ে ধরে, কারণ সে শুনশান একটা রাস্তায় এসে গাড়ির স্পিড আরো জোর করায়। যুথি বুকটা অনেকটা কেঁপে ওঠে, কারণ সে এত স্পিডে গাড়ি কখনো চড়েনি, বাইকে তো আরো না। ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে আরিশের পেছন থেকে টি শার্ট খামচে ধরে চোখ মুখ খিচে কোনো রকম বলল, প্লিজ একটু আস্তে চালান না, আমার ভয় লাগছে তো।
আরিশ এটা শুনে যেন আরো একটু জেগে বসলো। বাইকের স্পিডটা আরো বাড়িয়ে দিল, কারণ বাইকের স্পিড যদি একটু বাড়ে, তাতে যদি তার বউ এভাবে জড়িয়ে ধরে, তাহলে বাইকের স্পিড বাড়ানোই ভালো। এক সময় একটা শুনশান নিরিবিলি জায়গায় এসে বাইকটা থামায়। বাইক থামাতে জ্যোতি আস্তে করে আরিশের থেকে সরে বাইক থেকে নেমে দাঁড়ায়। জ্যোতির নামতে আরিশও নেমে জ্যোতিকে রেখে সোজা সামনের দিকে হাঁটতে থাকে। এটা দেখে জ্যোতি তো ভ্যাবাচাকা খেয়ে যায়। এই কুলাঙ্গার বেটা ওকে একলা রেখেই এই রাত্রিবেলা কোথায় যাচ্ছে? মনে মনে আরো কিছু বিড়বিড় করে, জেদ ধরে ওখানেই দাঁড়িয়ে থাকে। সেও এই অসভ্য লোকের পিছু পিছু যাবে না। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়াতে আরিশকে আসতে না দেখে মনে মনে কিছুটা ভয় অনুভব করে, তাই ও আরিশ যেদিকে গেছে ছোট ছোট পায়ে সেই দিকটায় হাঁটা শুরু করে। কিছু দূর যেতেই দেখে আরিশ বসার মতো একটা কংক্রিট বেঞ্চে মাথাটা নিচের দিকে করে বাঁ হাত দিয়ে কপাল ধরে বসে আছে। আরিশকে এভাবে দেখে ওর যতটুকু মনে হলো আরিশ রাগ কমাতে এমন মাথা নিচু করে বসে আছে। আরিশ এমন অনেকক্ষণ থাকার পর যখন জ্যোতির অস্বস্তি অনুভব করে, মাথাটা তুলে সামনের দিকে তাকিয়ে ভাঙা গলায় গাইতে শুরু করলো, ক্যা জানু মে মেরে ইরাদে। যাই হোক, এই গানটা গাচ্ছে, আমি আর গাইছি না, অনেক বড় গান, আমি পর থেকে পড়ছি। আরিশ গানটা শেষ করে আকাশের দিকে তাকিয়ে বড় করে একটা নিঃশ্বাস ছাড়ে। আর কিছু ভালো লাগছে না। লাগবে কি করে? তার প্রিয়সী এখনো তার থেকে দূরে দাঁড়িয়ে, তার পাশে এসে বসছে না, তাকে সান্ত্বনা দিচ্ছে না। সে রাগটা কমাতে চেয়েও বারবার মাথায় হাত দিচ্ছে। এই মুহূর্তে তার প্রিয়সীর ভালোবাসা চায়, আর নয়তো এই রাগ কখনো কমবার নয়। এদিকে জ্যোতি আরিশের এত আবেগময় গান শুনে হা করে পেছন থেকে ওর দিকে তাকিয়ে আছে। ও জানা মতে এই লোক শুধু জানে রাগ করে চিল্লাপাল্লা করতে, মারামারি করতে। এখন তো দেখছে এই লোকটা মারাত্মক গান গাইতেও জানে। ওর বারবার মন বলছে আরিশকে একবার গিয়ে বলুক, আপনার গানের গলাটা ভীষণ সুন্দর। কিন্তু মনের কথা মনে রেখে চুপচাপ ওখানেই দাঁড়িয়ে রইল। এতে আরিশের কোনো হেলদোল হলো না দেখে জ্যোতি কিছুটা বিরক্ত হয়ে যায়। কি আজব লোক রে বাবা, ওকে কি এখানে এভাবে নিয়ে এসেছে গান শোনানোর জন্য? জ্যোতি বিরক্ত নিয়ে আরিশের থেকে আগের জায়গায় আসতে নিলে কতগুলো ছেলের সামনে পড়ে। ছেলেগুলো ওকে দেখে একজন আরেকজনের দিকে তাকিয়ে বিকট শব্দে হেসে দিল। এটা দেখে জ্যোতি কিছুটা কপাল কুঁচকিয়ে পাশ কাটিয়ে যেতে নিলে ওদের মধ্যে একটা ছেলে বলে ওঠে, আরে লম্বা চুল আলি, কোথায় যাচ্ছ? জ্যোতি কোনো উত্তর করল না, নিজের মতো করে চলে যেতে নিলে আর একটা ছেলে ওর হাত ধরে বলল, আরে সুন্দরী তো, দেখে আমাদের রেখেই চলে যাচ্ছে। তা সুন্দরী, তুমি কি জানো এই রাস্তায় আমাদের ইশারায় চলে? বাঁকা হেসে, দেখুন আমার হাতটা ছাড়ুন, কোমল কণ্ঠে। বাহ, মেয়েটার ভয়েসটা তো মেয়েটার মতোই হট দেখছি। ওর কথায় তাল মিলিয়ে পাশের ছেলেটা বলে, আরে ফিগারটা দেখেছিস? দেখে তো বয়স বেশি মনে হচ্ছে না, সাথে পোশাক দেখে তো মনে হচ্ছে বড়লোক বাড়ির মেয়ে। হ্যাঁ, ঠিক বলেছিস। তা তোমার নাম কি? জ্যোতি ছেলেগুলোর থেকে ছাড়া পাওয়ার জন্য হাত মোছড়ানোর মধ্যে পিছন থেকে আরিশ গম্ভীর কণ্ঠে বলল, আমি বলি ওর নাম?